অন্তর্বর্তীকালে সরকারেরও টেনশন বেড়ে যাচ্ছে। পুলিশ বাহিনী আর সেনাবাহিনীকে বিশেষ একটা ঘোষণা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পুরো দেশ রাস্তায় নামা পড়ে, প্রতিটা জনগণ রাজপথে নেমেছে এবং ডক্টর ইউনূসকে সবাই বিপদে ফেলায় আপনারা দেখতে পারবেন। এদিকে ডক্টর ইউনূসের উপর সেনাবাহিনীর কঠিন অ্যাকশন, সবাই শেখ হাসিনাকে সাপোর্ট করায় দেশে আবারও তাণ্ডব শুরু হয়। সমন্বয়ক সার্জিসও কঠিন বিপদে, ক্ষমতার পালাবদল হচ্ছে দেশে। আমাদের দেশে বেঁচে থাকাটাই আশ্চর্যের ব্যাপার, মরে যাওয়াটা খুব স্বাভাবিক। নৈতিক প্রতিহিংসায় পড়ে গিয়ে তাকে খুন করা হলো। প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকার ও তার সমর্থক আওয়ামী লীগের ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও কিভাবে প্রশাসনের নাকের ডগায় দলটির নেতাকর্মীরা একের পর এক মিছিল করছে। দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিদ্ধান্তরা হচ্ছে গণ অধিকার পরিষদ তাদের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে। ফারুক শুধু বলছিল যে ডক্টর ইউনূসের সরকার এসে মঞ্চের মধ্যেই হালকা গালাগালি পরে নামার পরে কিন্তু সেই লেভেলে মাইর খেয়ে মাথা ফাটাইয়া শিলিটিলির কাজ লাগছে। এখন এনসিপি রাজপথে যেভাবে শক্তিশালী, বিপিনুরের গণ অধিকার পরিষদ এর তুলনায় 100তে 500 নাই। কেন জয় বাংলা কেন কইলে? ভুলে কইছি তো আমি জয় বাংলা করব না, এইজন্য আমি কাটতে বললাম। কানাদের উদ্বোধন করে কানাদের উদ্বোধন হলো। ইটস আ ননসেন্স। তারা কেউ গণতন্ত্রই না, তারা সবাই স্বৈরতন্ত্র। সেই কারণেই আজকে হলো যে বাংলাদেশের সব কিংস পার্টি, শেখ মুজিবুর কিংস পার্টি হয়ে গেছে রাজনীতিতে, বিএনপিও কিংস পার্টি, জাতীয় পার্টি কিংস পার্টি এবং জামাতও কিংস পার্টি। এই গত 16-15 বছর জনগণ এদেরকে রিজেক্ট করেছে। শেখ হাসিনার দরকার আছে উন্নয়নের, বলতে মানে এই পৃথিবীর ভিতরে যত সরকার আউক এই বাংলাদেশে হাসিনার মতন উন্নয়ন কোন সরকারে কইরা দিয়ে যেতে পারে না আর পারবো না। প্রসেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না, নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আমি আপনাকে এই জিনিসটা নিশ্চিত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। যদি কামব্যাক করে তার এর পুরো দায়ভার আমি এই সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে দেব। এবং আমার এই বক্তব্য শোনার পরে আমি বিশ্বাস করি আমার সাথে আপনারা কেউই দ্বিমত করতে পারবেন না এবং দ্বিমত করার কোনো সুযোগ নেই। এই আওয়ামী লীগ কিছুদিন আগেও বোধহয় 3 থেকে 4 দিন আগে ঢাকায় বিশাল শোডাউন দিয়েছে কয়েকটি পয়েন্টে, এবং আমি সেদিনই বলেছিলাম যে এরা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাঠে নেমেছে। এটা যদি কেউ বলার চেষ্টা করে তাহলে আমি বলবো যে আপনি এখনো অনেক কিছু হয়তো জানেন না অথবা জানার চেষ্টাও করেন না। তো যাই হোক, আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতা কর্মী তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার স্লোগান দিচ্ছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এর সাথে উপদেষ্টা আসিফ আর মাহফুজের সম্পর্কটা কি? 100% সম্পর্ক আছে। এবং আমি মনে করি আওয়ামী লীগ রাজপথে নামার পিছনে আসিফ এবং মাহফুজের শতভাগ দায়ী রয়েছে। হয়তো এমনটিও হতে পারে যে তাদের প্রত্যক্ষ ইন্ধনে কিংবা যোগাযোগে আওয়ামী লীগ এখন দেশের বিভিন্ন আনাচে কানাচে মাঠে ঘাটে তারা বিক্ষোভ করছে, মিছিল করছে। উড়িয়ে দেওয়া যায় না। এবার আসেন কেন, এই কেনটা নিয়ে তো আপনাদের প্রশ্ন। অনেকে হয়তো আমার সমালোচনা করবেন, গালিগালাজ করবেন, তবে আগে পুরো বক্তব্যটি শুনুন। যেমন ধরেন, এই সরকার যেদিন গঠন হয় 8ই আগস্ট, সেদিন 3 জন ছাত্র প্রতিনিধি এই সরকারে অন্তর্ভুক্ত হলেন। তাদের বক্তব্য ছিল যে আমরা এই সরকারে যাচ্ছি জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখতে, আমরা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে এই সরকারের মধ্যে যাতে জুলাইয়ের স্পিরিটকে আমরা কাজে লাগাতে পারি সেই জন্যই আমরা সরকারে অন্তর্ভুক্ত হচ্ছি। বাংলাদেশের আমূল পরিবর্তন হবে, কিন্তু কোথায় কি? কিচ্ছু হয়নি, বরং দেশে রাহাজানি বেড়ে গেছে। কোথাও কোনো চাকরি নেই, তবে এখনো মাঝে মধ্যে বিক্ষোভ চলছে এবং সেগুলো থেকে বড়সড় অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে। শান্তিপূর্ণ জমায়েতগুলো যে কোনো সময় হিংসাত্মক হয়ে উঠতে পারে, যা নিমেষের মধ্যে পরিস্থিতি বদলে দিতে পারে।
বাংলাদেশে ভ্রমণ নিয়ে আশঙ্কায় ট্রাম্প প্রশাসন। মানে বুঝতে পারছেন, আমেরিকাও বুঝতে পেরেছে বাংলাদেশে যেভাবে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে করে সেখানে আমেরিকানদের থাকাটা যথেষ্ট বিপদে। মানে ইউনুসের দেশ যে আমেরিকানদের জন্য সুরক্ষিত একেবারেই নয়, সেটা কিন্তু স্পষ্ট। বাংলাদেশে বেড়েই চলেছে সন্ত্রাসবাদ। ইউএস নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের আগে দুবার ভাবা প্রয়োজন। রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক হিংসা, অপরাধ, সন্ত্রাসবাদের মতো একের পর এক ঘটনার কথা উল্লেখ, সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। বাংলাদেশে ভ্রমণ নিয়ে ইউএস নাগরিকদের আগেও সতর্ক করেছিল ওয়াশিংটন ডিসি। এরই মধ্যে সন্ত্রাসবাদ সংক্রান্ত আরও সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকার তরফে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতায় কি বলা হয়েছে, এবার সেটা আপনাদের বলবো। প্রথমত, বিক্ষোভ এবং রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলুন, কারণ শান্তিপূর্ণ বিক্ষোভও কোনো সতর্কতা ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে। জনবহুল এলাকায় পকেটমারি থেকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের বড় শহরগুলিতে ছিনতাই, ডাকাতির মতো বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে। 3, জরুরি পরিস্থিতিতে রেড অ্যালার্ট পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নাম নথিভুক্ত করুন। 4, বাংলাদেশের জন্য কান্ট্রি সিকিউরিটি রিপোর্ট পর্যালোচনা করুন। 5, স্থানীয় সংবাদ মাধ্যমের ব্রেকিং ইভেন্টগুলো পর্যবেক্ষণ করুন। ভিপি নূর তুমি কার? আমার প্রত্যেকটা ভিডিওতে নূর ভাইকে মেনশন করে আমি এই কথাটা বলি এই কারণে, সময়ের প্রেক্ষাপটে, যুগের প্রেক্ষাপটে ভিপি নূরের অনেক অবস্থান তৈরি হয়েছে। কখনো মনে হয়েছে তিনি ছাত্র দলের, কখনো মনে হয়েছে তিনি ছাত্রলীগের, কখনো মনে হয়েছে তিনি জামাতের। তিনি আসলে কার? সেই ছোটবেলা থেকে তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন, স্কুল থেকে। শেখ হাসিনার চেহারার মধ্যে মায়ের দেখা পাইছেন। তবে দিন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচক এবং শেখ হাসিনারও সবচেয়ে বড় সমালোচক এবং পুলিশেরও সবচেয়ে বড় সমালোচক ছিলেন ভিপি নূর। সাহস যেমন দেখিয়েছেন, মারও খেয়েছেন। তবে এই সরকারের আমলে ওনার যে সর্বকনিষ্ঠ সর্বকাছের যে বন্ধু ফারুক, ওনাকে যে পরিমাণ মাইর মারছিল, এরকম মাইর তিনি আসলে খান নাই। বাট এখন তিনি যে বক্তব্য দিচ্ছেন, আমি জানি না তার কপালে আবার কি আসতে যাচ্ছে। কারণ তিনি আজকে আওয়াজ দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন। বিএনপির খুবই উচ্চ পর্যায়ের একজন নেতা আমির খসরু সাহেব সহ, ভিপি নূর সহ, রাশেদ সহ একটা কনফারেন্স ছিল, সম্ভবত তাদের বৈঠক হয়েছিল। এরপরে বলছিলেন তিনি, যদি সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তারা পদত্যাগ না করেন, তাহলে গণ অধিকার পরিষদ নতুন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তারা এখনো পোতায় যায় নাই। তো সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে গণ অধিকার পরিষদ তাদের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে। ফারুক শুধু বলছিল যে ডক্টর ইউনূসের সরকার এই সেই মঞ্চের মধ্যেই হালকা গালাগালি, পরে নামার পরে কিন্তু সেই লেভেলে মাইর খেয়ে মাথা ফাটাইয়া শিলিটিলির কাজ লাগছে। এখন এনসিপি রাজপথে যেভাবে শক্তিশালী, ভিপি নূরের গণ অধিকার পরিষদ এর তুলনায় 100তে 5ও নাই। কেন নাই? এটার বিভিন্ন কারণ আছে। একসময় এই নাহিদ ইসলাম অথবা আমাদের যে কি বলা যে দলটির সর্বোচ্চ প্রধান আক্তার, তারা কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই শীর্ষ ছিলেন। আবার এই যে এনসিপি একজন তরুণ নেতারা যারা আছে, ভালো হয়ে যায় মাসুদ বা কান্না মাসুদ, তারা কিন্তু বিভিন্ন সময় ভিপি নূরের কিন্তু মুখোশ খুলে দিচ্ছেন। তাদের দাবি, ভিপি নূর বলছে যে ওরা এরকম বলতে পারে না। এরকম নানান দেন দরবার কিন্তু চলছিল। বা নির্বাচনের প্রথম দিকে, সরকারের প্রথম দিকে সরকারের সাথে খুবই সখ্যতা, এখন আস্তে আস্তে আবার বিএনপির সাথে সখ্যতা, সব মিলিয়ে ভিপি নূরের অবস্থান নিয়ে কিন্তু ধোঁয়াশা আছে। বাট এইবার যে কর্মসূচিটা তিনি হাতে নিতে যাচ্ছেন, যে খুব শীঘ্রই আসিফ এবং উপদেষ্টা মাহফুজের পদত্যাগের দাবিতে তারা রাজপথে নামবে। কেন? কারণ তাদের বক্তব্য যে এই ছাত্র উপদেষ্টারা এনসিপির পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে। এমনকি সরকারের সাথে এনসিপির যে লেয়াজু মেনটেনটা এই দুইটা চ্যানেলের মাধ্যমে হচ্ছে। আর নাহিদের বিষয়েও তার একটা করা বক্তব্য ছিল যে তারা ঘুরাফিরা, আসিফ ঘুরাফিরা এনসিপিতে আসবে, এটা আমরাও জানি। মাহফুজও আসবে। কেন? তারা ভবিষ্যতে নির্বাচন করলে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা পদত্যাগ করবে। ওই পর্যন্ত তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক কিছু করার সুযোগ আছে, সরকারকে কন্ট্রোল করার সুযোগ আছে, এনসিপি কে আইনের সাপোর্ট বা বিভিন্ন ধরনের সহযোগিতা করার কিন্তু সুযোগ আছে। আর ভিপি নূর মনে করছেন ডক্টর ইউনূসকে কলঙ্ক মুক্ত রাখতে হলে অথবা ওনাকে প্রশ্নবিদ্ধের বাহিরে রাখতে হলে এই এনসিপি দলটির মানে লিয়াজুটা যেটা আসিফ এবং মাহফুজের সাথে আছে, তাদের পদত্যাগ করা জরুরি। তারা পদত্যাগ করলে সরকার অনেক কিছুতে ক্লিয়ারেন্স পাবে। আর নয়তো সবাই ভাবতেছে যে এনসিপি আর ডক্টর ইউনূস তিনি আসলে একে অপরের পরিপূরক। নূরের কথাগুলো অনেক দিকে সঠিক, বাট আমার মনে হয় না যে আসিফ মাহমুদ আর মাহফুজ এই মুহূর্তে জীবনেও পদত্যাগ করবে। তবে কবে? যেমন তারা এলাকাতে, লোকাল এলাকায় নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, তাই না? তার মানে তারা নির্বাচন করবেন, তো কোন দল থেকে করবেন? পাগল হয়েও জানে এনসিপি থেকে করবেন। তো যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে, হয়তো ঠিক আগে পরে একটা সময় তারা
পদত্যাগ করবেন, বা নূরের কথা এখনই পদত্যাগ করতে হবে, না হলে পদত্যাগ কিভাবে করাইতে হয় আর সেই পদত্যাগের দাবিতে রাজপথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঝাঁপাইয়া পড়বে, আর যতক্ষণ না হয় তারা রাজপথ থেকে উঠবেন না। আওয়ামী লীগের ঝুটিকা মিছিল ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী সেনাবাহিনীকে বিশেষ একটা ঘোষণা, যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলকে থামাতে হবে। দিন দিন আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলের জনসংখ্যা বেড়েই যাচ্ছে, অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকারেরও টেনশন বেড়ে যাচ্ছে। এই টেনশন কমানোর জন্য আপনার পুলিশ বাহিনী আর সেনাবাহিনীকে বিশেষ একটা ঘোষণা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে, যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই গরিলা পদ্ধতিতে তারা যেই ঝুটিকা মিছিলটি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, এই মিছিলকে থামাতে হবে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই, অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে মানে মিছিল করতে দিবে না। আচ্ছা, এই প্রসঙ্গে একটু পরে আসি। এখন পুলিশ বাহিনীকে যে ভাই দিক নির্দেশনা দেওয়া হলো, বা সেনাবাহিনীকে যেখানে ইনভলভ করলো, যাতে আওয়ামী লীগ আপনার মিছিল না করতে পারে, ঝুটিকা মিছিল না করতে পারে, কারণ প্রতিনিয়ত আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলের জনসংখ্যা বেড়ে গেছে, এবং এটার কারণেই অন্তর্বর্তীকালে সরকারের আর সমন্বয়কদের চিন্তার ভাঁজ পড়ে গেছে কপালে। এখন কথা হচ্ছে ভাই, আওয়ামী লীগকে কি ঠেকাতে পারবে? মানে অনেকটা আওয়ামী লীগ আসলে ভাই এমন একটা সিস্টেমে খেলতেছে, খেলাটা হচ্ছে আপনার মানে একটা কথাই আছে না আমাদের বাংলা প্রবাদে, যে তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়, আর তুমি যদি চলো পাতায় পাতায় আমি চলি রগে রগে। অনেকটা আওয়ামী লীগ বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সাথে ঠিক অনেকটা পাতা আর রগের খেলাটা খেলতেছে। আওয়ামী লীগের আপনারা বিশেষ করে দেখবেন যে বর্তমান তারা যে ঝুটিকা মিছিলটা ভাই তারা করতেছে বা ঘটাইতেছে, সর্বোচ্চ দেখবেন 1.5 থেকে 2 মিনিট, এর বেশি দেখবেন না, সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট। আজকে আপনার ঢাকার ভিতরে থাকা 0 পয়েন্টে, খুলনাতে, চট্টগ্রামে, তারপর হচ্ছে আপনার জয়সরে, এই যে তারা এতগুলো এলাকায় ঝুটিকা মিছিলটা পালন করলো, পুলিশ কেন তাদেরকে বাধা দিল না? সেনাবাহিনী কেন আপনার এদেরকে আইনের আওতায় আনতে পারলো না? আচ্ছা, তারা কি পারে নাই নাকি পারতে দেওয়া হয় নাই, কোনটা? দেখেন একটা কথা বলি, সবার আগে আপনার খুলনাতে যখন নাকি আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলটি পালন হয়, তখন বাজে সকাল 7টা, আর এই 7টা বাজে 1.5 মিনিট সময় নিয়ে বা 2 মিনিট সর্বোচ্চ সময় ধরে আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলটি পালন করা হয়, বা রাজপথে আপনার শেখ হাসিনা আসবে বীরের বেশে, তাই না? আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথ কাঁপানো হয়। এখন ভাই সকাল 7টা বাজে পুলিশ কি আইসা বসে থাকবো যে এই রাস্তা দিয়া আপনার আওয়ামী লীগের ঝুটিকা মিছিল আসবে আর আমরা এদেরকে আটকিয়ে দিব? সম্ভব না তো। অন্যদিকে আপনার আওয়ামী লীগের যে ঝুটিকা মিছিলগুলা সব জায়গায় ঠিক সেম ভাবে পালন করা হইতেছে। ওই যে বললাম, অনেকটা আপনার পাতার আর রগের খেলা খেলতেছে আওয়ামী লীগ আর হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার। এখন আসুন অন্তর্বর্তীকালে সরকারের প্রসঙ্গ নিয়ে। এই অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়কারীর কথা বাদ দিই, অন্তর্বর্তীকালে সরকারের কথা বলি। তারা কেন আওয়ামী লীগের ঝুটিকা মিছিল ঠেকানোর জন্য পুলিশ বাহিনীকে আর সেনাবাহিনীকে দিক নির্দেশনা দিলেন, বলতে হুকুম দিলেন যে কোনো মূল্যে তাদের এই ঝুটিকা মিছিল আটকাতে হবে, বন্ধ করতে হবে? কেন বলেন তো, বলেন? আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল? এখন ভাই একটা কথা বারবার বলতে হয়, মানে প্রসঙ্গে চলে আসে, আর এই কথাটাই বললে অনেকেই আওয়ামী লীগের দালাল, এটা সেটা আপনারা বলেন। পদ্মা সেতু বানাইবার মতো টাকা নিয়ে গেছে, বুঝছেন? ওই টাকা কিন্তু আবার আসবে কালো টাকা হয়ে। এবার নির্বাচনে ভোট কিনা হবে, এই টাকা খরচ করা হবে বি টিমের পিছনে, সি টিমের পিছনে, ডি টিমের পিছনে। কে খরচ করবে বুঝা নিয়েন, এবং তারাও নির্বাচনে আসতে পারে। দেখেন না ইদানিং চারিদিকে হুটহাট মিছিল বাইর হইতেছে, এদিক দিয়ে মিছিল বাইর, এদিক দিয়ে মিছিল বাইর। এটার মধ্যে আবার বিরাট একটা চালাকি করছে, কিন্তু বুদ্ধি খাটাইছে। কেমন বুদ্ধি জানেন? মনে করেন যে খুলনা যারা মিছিল বাইর করবে, এরা যাবে খুলনার পার্শ্ববর্তী কোন ডিস্ট্রিক্ট থেকে, ওরা যায় আর সকালবেলা 7টা 7:30টার মধ্যে ঝটিকা একটা মিছিল করবে। 1 মিনিট 11 সেকেন্ডের একটা মিছিল পাইছে প্রথম আলো, সেটাও দেখলাম। ওরকম মিছিল কইরা ওরা আবার চলে যাবে, আর ওই ভিডিও ফুটেজ দেখা যেন পুলিশ বাইর করতে না পারে। কারণ কি, আরে এরা তো এই শহরেরই না, এরকম একটা কায়দা বাইর করে মিছিল বাইর করা হচ্ছে। আবার ওই মিছিল থেকে কিন্তু ধরাও হচ্ছে, অনেকে প্রতিবাদ করতেছে। কেন ধরা হবে? এটা কি কোনো নিষিদ্ধ দল কিনা? হ্যাঁ ভাই, লজিক আছে, কথার মধ্যে 100% লজিক আছে। তবে আমার মনে হয় কি জানেন, মিছিল না বাইর কইরা আওয়ামী লীগ যদি তাদের অফিসে চলে যেত, মনে করেন 50টা ঝাড়ু, পানি, ওই যে যা মোছার জন্য জিনিসপত্র নিয়ে, কারণ ওইটা তো একটা বাথরুম হয়ে গেছে, ওইটা যদি ধুইতো, ওইটা ধুইবার সময় যদি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতো, তাইলে কিন্তু একটা প্রতিবাদ করার জায়গা পাইতেন আপনারা। যে দেখেন আমরা ময়লা সাফ করতেছি, পরিবেশ নষ্ট হইতেছে, পরিবেশ শুদ্ধ করতেছি, অথচ আমাদেরকে ধরতেছে। এরকম কাজ করেন, এরকম ভালো ভালো কাজের মধ্যে দিয়া নিজেদেরকে সামনে নিয়ে আসেন। প্রথমেই ধরেন আপনাদের অফিসটারে ভাই একেবারেই বাথরুম বানায় ফেলাইছে, ওইখানে আজে বাজে মেয়ে মানুষেরও যায় ব্যবসা বাণিজ্য হইতেছে। এইটা কোনো কথা? এগুলা মাইনা নেওয়া যায়? আপনারা এতগুলা নেতা বিদেশে বয়ে বয়ে এসিতে, ভালো ভালো হোটেলে ভালো ভালো খায়া খালি ফেসবুকে ছবি দেন, এই কাজগুলো করাইতে পারেন না? কিছু টাকা পয়সার দিকে ছাড়তে পারেন না? কিন্তু কথা হয়েছে, হাসনাত আব্দুল্লাহ কিন্তু আদর্শ একটাই,
যে কোনো মতেই ফ্যাসিবাদকে মেনে নেওয়া হবে না এবং বিচার না হওয়া পর্যন্ত, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা হওয়া না পর্যন্ত, সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হইতে পারবে না। হাসনাত আব্দুল্লাহ বুকের মধ্যে সাহস করতে পাইল ভাই, সাহস একটাই, এই জনগণ তার সাথে আছে। আপনারা বিশ্বাস করেন জনগণের একটা বিরাট ক্ষমতা, ওই ক্ষমতা কোথায় প্রকাশ করা যায় জানেন? এই সোশ্যাল মিডিয়ায়, এই ইউটিউবে। এটা একটা বিরাট দল, কিন্তু এটা মাথায় রাখেন, আমাদের এই দলের কারণেই কিন্তু যার যার কথা থেকে সে ফিরত আসতেছে। কেউ কিন্তু এখন বলতেছে না ডিসেম্বরে নির্বাচন না দিলে রাস্তায় নামবো, কেউ বলতেছে না রোজার আগে নির্বাচন না দিলে রাস্তায় নামবো। সবাই যার যার কথা থেকে ফিরত আসছে, কারণ ওনারা বুঝা ফেলাইছে জনগণ 5 বছর না 10 বছরের জন্য চায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর যদি এরকম একটা দাবি নিয়ে পুরা দেশ রাস্তায় নামা পড়ে, বিশেষ করে আমাদের মা বোনরা যদি রাস্তায় নামা পড়ে, বাংলাদেশের ভাই 9 থেকে 10 কোটি মা বোন আছে, এই মা বোন যদি রাস্তা না ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ক্ষমতাধর রাজনীতিবিদ, রাজা মহারাজা সম্রাট, তাদের পশুপ্রীতি, এটি নিয়ে রীতিমতো মহাকাব্য রয়েছে। যারাই ক্ষমতায় আরোহণ করেছেন তাদের অনেকের মধ্যে অদ্ভুত অদ্ভুত সব নেশা দেখা যায়। কেউ হয়তো বিড়াল পোষেন, কেউ হয়তো বানর পোষেন, কেউ বাঘ পোষেন, কেউ হাতি পোষেন, কেউ দেখা গেল যে টিয়া পাখি, ময়না পাখি পোষেন, অনেকের যাকে বলা হয় চিড়িয়াখানা থাকে। তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমি সাধারণত রাজনৈতিক যে কথাবার্তা বলি তার থেকে একটু ব্যতিক্রম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগবে এই কারণে যে আমাদের রাজনীতিবিদ, আমাদের দেশে যারা রাজনীতিবিদ, তাদের মধ্যে যাদের পশুপ্রীতি রয়েছে, পাখি প্রীতি রয়েছে, এই পশুপ্রীতি এবং পাখি প্রীতির মনস্তাত্ত্বিক বিষয়গুলো কি, এর ফলে সেই ক্ষমতাধর ব্যক্তি, রাজনীতিবিদ, তাদের দ্বারা জনগণের কি উপকার হয়, কি ক্ষতি হয়, তাদের এই পশু প্রেমের অতীত ইতিহাস, এই সমস্ত বিষয় নিয়ে মূলত আলোচনা করব। প্রথমে বলে নিই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বিড়াল পোষতেন। তো আমি এটা নিয়ে একটা লেখা লিখেছিলাম, এটিকে বাংলাদেশ প্রতিদিনে অথবা নয়া দিগন্তে, আমার ঠিক মনে নেই, তবে এটা লিখেছিলাম শেখ হাসিনার জমানাতে, এবং আমি যখন এমপি তখন। একটি রাজকীয় বিড়ালের আত্মকাহিনী। আবার আরেকটা লেখা লিখেছিলাম, ওটাও সম্ভবত বাংলাদেশ প্রতিদিনে, সেটা হলো একটি রাজকীয় বানরের আত্মকাহিনী। তো রাজকীয় বানরের যে আত্মকাহিনী, এটা যেভাবে একটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে লিখেছিলাম, আবার ওই যে বিড়ালের যে কাহিনী, ওটি মূলত শেখ হাসিনার যে বিড়াল তাকে নিয়ে লিখেছিলাম। এই যে শেখ হাসিনার বিড়াল প্রীতি বা বানরটিকে নিয়ে যে লিখেছিলাম, সেটা হলো কারবালা যুদ্ধের জনক এবং ইমাম হাসান এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ডের যিনি বরপুত্র, সেটা হলো ইয়াজিদ ইবনে মাবিয়া, উমাইয়ার শাসক। মুসলমানদের নিকট এই নামটি, বিশেষ করে সুন্নি মুসলমানদের নিকট, শিয়া মুসলিমদের নিকট ভীষণ রকম নিন্দিত। তারা বিশেষ করে কারবালার যুদ্ধের নির্মমতার জন্য পুরোটাই ইয়াজিদকে দায়ী করেন। এবং ইয়াজিদের চরিত্র নিয়ে মুসলমানদের হাত দিয়ে এখনো পর্যন্ত এরকম ভালো কিছু লেখেননি, যদিও এখন কিছু কিছু সম্প্রদায় এসছে যারা ইয়াজিদকে খুব বড় করে তুলে ধরার চেষ্টা করছেন। অনেকে বলার চেষ্টা করছেন যোগ্য, সুশাসক, তারপরে তার পিতার সম্পর্কে তিনি আশরায়ে মুবাশশারা ছিলেন, এরকম আরো অনেক কিছু, আমির মাবিয়া সম্পর্কে অনেক অনেক সুন্দর কথা বলার চেষ্টা করছেন। তো এনিওয়ে, আমি সে ধরনের ইসলামিক বিতর্কে না গিয়ে যেটা আমি ইতিহাস থেকে জেনেছি এবং পড়েছি, সেটি হলো এই ভদ্রলোক অর্থাৎ ইয়াজিদ ইবনে মুআবিয়া, তিনি বিরল এবং অভিশপ্ত একটা অজানা রোগে আক্রান্ত হয়ে তার প্রাণ গিয়েছিল, এটা সত্য কথা। এবং তিনি যে সময়টিতে শাসন ক্ষমতাতে ছিলেন, তখন আরবের যে রাজনৈতিক অবস্থা, সবচেয়ে খারাপ অবস্থা, তার বাবার মৃত্যুর পরে এটা সীমাহীন অরাজকতার মধ্যে তিনি শাসন ক্ষমতা পরিচালনা করছিলেন। তো সেই অবস্থায় সিংহাসনে বসাটাই আসলে একটা বিরাট যোগ্যতার বিষয়। এনিওয়ে, প্রায় 3.5 বছর তিনি ক্ষমতায় ছিলেন, এর মধ্যে বহু কুকর্ম তার জমানাতে ঘটেছে। তার ব্যক্তিগত জীবন, তার যৌনতা, তার বানর প্রীতি, নানা রকম কাহিনী আছে। তো সেই নোংরা বিষয়গুলো আমি আসলে তুলতে চাই না। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।